সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি নির্মল বসু আবার তোমাদের মাঝে চলে এলাম দোয়া করতে। আমিও ভালো আছি তোমাদের দোয়া। তো আমাদের আজকের অধ্যায়ের নাম, আমরা শর্ট সিলেবাসের প্রথম পত্রের নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসবো বলেছিলাম। তো আমাদের আজকের অধ্যায়ের নাম হলো যৌথ মূলধনী ব্যবসা। আমরা এক মালিকানা ব্যবসা করেছি অংশীদারি ব্যবসা। তারপর থেকে যৌথ মূলধনী ব্যবসার নাম উত্থাপন হয়। কিভাবে এলো এই যৌথ মূলধনী ব্যবসা? তোমাদের মনে আছে যে যখন আমরা নিজেদের ক্লাস করেছিলাম, অনলাইনে লাইভে নয়, লাইভে ক্লাস করেছিলাম, তখন বলেছিলাম যে 1850 সালে, তাই না, 1850 সালে প্রথম ভারতবর্ষে তোমার কিংবা বিশ্বে 1850 সাল কিন্তু আমরা বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারত বলতে কিছু ছিল না, আমরা ব্রিটিশ শাসনাধীন ছিলাম। তো সেই সময় ব্রিটিশদের একটা আইন ছিল যে রানীর মাধ্যমে যে কয়েকজন মিলে মানে ও সংখ্যা দেওয়া আছে, আমি তোমাদের বলেছি সংখ্যা আমরা পরে জানবো, যে কিছু সংখ্যক লোক মিলে কিছু বলা হয়েছিল। আইনটা ছিল 1850, মনে আছে? 50 প্রথম আইন। এভাবে কয়টা আইন আসবে মনে দেখো। প্রথম আইন 1850-এ ব্রিটিশ দ্বারা নির্মিত ছিল যে আইন, সেই আইনে বলা হয়েছিল যে কিছু সংখ্যক লোকের যৌথ প্রয়োগে বা একত্রিত মূলধনের প্রয়োগে যে ব্যবসা পরিচালনা করা হবে তা হবে যৌথ মূলধনী ব্যবসা। তারপর তোমার 1913 সালে পাকিস্তান পিরিয়ড আমাদের দেশে, তাই না? সে 13 সালের একটা ভারতীয় আইন আমাদের দেশে প্রচলিত হলো। সেটা হলো কি, যে বৈধ উপায়ে আদালতের নির্দেশক্রমে কিছু লোক এবং সরকার, কিছু লোকও বলল, আবার সরকারকে নিয়েও বলল, কিছু লোক এবং সরকার সহ কিছু লোক নিয়ে যে ব্যবসায় পরিচালনা করা হবে সেটি হবে তোমার যৌথ মূলধনী ব্যবসা। বাংলাদেশ জন্ম 1971 সালের পর 1994 সালে আমরা বাংলাদেশে অংশীদারি আইন করেছি কত? 1932 সালে, তাই না? তার মানে যৌথ মূলধনীটা তারপরে আগত হয়েছে। দ্বিতীয় আইনটা কিছু ছিল 1913 সালে। 1913 সালে দ্বিতীয় আইন, এটা ব্রিটিশ প্রতীক, আর এটা ছিল পাকিস্তান প্রতীক। 1994 সালে তৃতীয় পর্যায়ে বাংলাদেশ জন্মের পরে যৌথ মূলধনী ব্যবসায় নতুন যে পরিকল্পনা, নতুন যে আইন প্রকাশ হয় সেটা ছিল কবে? 1994 সালে। এখানে তোমার যৌথ মূলধনী ব্যবসায়ের আইনটা খুবই সুস্পষ্টভাবে বলা। খেয়াল করে এখানে বলছে যে আদালত কর্তৃক প্রবর্তিত জনাকয়েক লোক মিলে ব্যক্তিগতভাবে কিংবা ব্যক্তিগত হলেও, যে আমি অংশীদারি সমঝোতার বলছি, আইনের প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগতভাবে কিংবা সরকারের অনুমতিক্রমে সরকারকে নিয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠিত করবে, পরিচালিত, নিয়ন্ত্রিত করবে সেটা হবে যৌথ মূলধনী ব্যবসা। তার মানে কি, এটা ধরা ছোঁয়ার বাহিরে শুধু অনুভব করা যাবে। এমন তো আমরা জানি কোম্পানি আইনের অধীনে গঠিত ও পরিচালিত কৃত্রিম ব্যক্তিসত্তা, বুঝি ধরা ছোঁয়ার বাহিরে কথাটা বলছি, সেটার কারণ কি ছিল? কৃত্রিম ব্যক্তিসত্তা অধিকারী সীমিত দায় বিশিষ্ট এক মালিকানা ব্যক্তির দায় শুধু ওই ব্যক্তির একাই থাকে। লাভ হোক লোকসান যত বড়ই হোক না কেন, দায়টা কিন্তু তারই নিতে হবে। অংশীদারি ব্যক্তি সমঝোতার ভিত্তিতে
2 জন 3 জন 4 জন 5 জন তাদের ভিতরেই সীমাবদ্ধ থাকলো। কিন্তু যৌথ মূলধনী, প্রথমত যৌথ মূলধনীতে দুটো বিজনেস আমরা দেখব। যেমন ধরো যৌথ মূলধনীর জন্মটা কিভাবে? প্রথমত এক মালিকানা, এক মালিকানা থেকে তোমার অংশীদারি, অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা থেকে তোমার এলো যৌথ মূলধনী ব্যবসা। এটা আমি বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশে মাত্র বর্তমান ব্যবসায় হিসাবে 8% যৌথ মূলধনী ব্যবসা হলেও সেগুলো কিন্তু খুবই স্বাভাবিক এবং সুন্দর ব্যবসায় হিসাবে পরিচালিত এবং প্রতিষ্ঠিত ব্যবসা হিসাবে আছে। যেমন ধরো অংশীদারি ব্যবসায় আমি তোমাদের বলেছিলাম বিশ্বাস অবিশ্বাসের কথা, এক মালিকানার ব্যবসায় বলেছিলাম স্থায়িত্বের অনিশ্চয়তার কথা। ঠিক তেমনই এই দুটোর যে অসুবিধা, সেই অসুবিধাগুলো নিয়ে যেই কাটিয়ে ওঠার জন্য যে ব্যবসাটা করি সেই ব্যবসাটার নাম হলো তোমার কোম্পানি বা যৌথ মূলধনী সংগঠন। তো এখন এখানে আছে যে এক মালিকানা ব্যবসায় থেকে অংশীদারি ব্যবসায়। আমি গল্পের ছলে উদ্দীপকের আলোকে বলেছিলাম তোমাদের কিভাবে অংশীদারি ব্যবসা তৈরি করবো। অংশীদার তৈরি করলো, আরো কিছু অংশীদার নিয়ে কোম্পানি তৈরি করব। এখন এই কোম্পানিটা যখন আমরা তৈরি করব তখন আমাদের দায় দায়িত্ব অনেকটাই কি হবে, তোমার পাবলিসিটি হয়ে যাবে। আর এই পাবলিসিটি মানে ব্যক্তি পর্যায়ে ছড়িয়ে পড়া। আর এই ছড়িয়ে পড়াটা তোমার শুধু কয়েকজনের মধ্যে রইল না, বিশাল আকার ধারণ করলো। সেই বিশাল আকার ধারণটা কি সেখানেও আমরা যাব। তো আমরা এখন দেখি তাহলে এই দুটো ব্যবসা এক মালিকানা এবং যৌথ মূলধনী অংশীদারি ব্যবসায় কিছু অসুবিধা আছে। সেই অসুবিধার কারণে আমরা যৌথ মূলধনী ব্যবসাটাকে সাপোর্ট দিই। চলো দেখি সেই অসুবিধাগুলো বা প্রতিবন্ধকতাগুলো কি কি। প্রথমত দেখবা এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায় যে অসুবিধাগুলো আমরা তৈরি করি সেটা হলো এক হলো অসীম দায়, তাই না? এই অসীম দায় কিন্তু অসীম দায় থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা যৌথ মূলধনী ব্যবসায়ের দিকে ঝুঁকে যাই। তোমার অসীম দায়ের বোঝাটা বহন করা, মালিক বা মালিকের দেখা যাচ্ছে আমি তোমাকে লোন দিয়েছি, তুমি আমার থেকে নিয়ে ব্যবসা করেছো, বিজনেস করেছো, এখন তুমি লস খাচ্ছ, সে দায়টা আমাকে বহন করতে হচ্ছে। কিভাবে? আমি তোমার লোকসান পূরণ করছি না, কিন্তু তুমি যে লোকসান, যেই টাকাটা আমার থেকে ঋণ নিয়েছো, ব্যাংক থেকে ঋণ নিয়েছো, সেই টাকাটা পরিশোধ করার জন্য এক্সকিউজ দেখাচ্ছ, যে কারণে দায়টা আমাকেও নিতে হচ্ছে। তারপর আছে তোমার ব্যবসায়ের পৃথক সত্তা। এটা অসীম হবে, সসীম নয়। হ্যাঁ, ব্যবসায়ের পৃথক সত্তা, ব্যবসায়ের পৃথক সত্তা। কোনো মতেই এখানে ব্যবসায়ের পৃথক সত্তা তোমার অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে পৃথক সত্তার অভাব ব্যবসায়ের পৃথক সত্তার অভাব থেকে আমরা যৌথ মূলধনী ব্যবসার দিকে ঝুঁকে পড়েছি। অথচ কিন্তু বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসা বেশি নেই, মাত্র 8%। বাকিতে কিন্তু 90% তোমার 80% তোমার এক মালিকানা ব্যবসা, 12% অংশীদারি ব্যবসা এবং 8% হলো যৌথ মূলধনী ব্যবসা। এই যে পৃথক সত্তার একটা অভাব আমরা খেয়াল করি, যে নিজস্ব সত্তা না থাকলে পরিচালনায় মালিকদের উপস্থিতি আবশ্যক গণ্য হয় না। বৃহদায়তন পরিচালনায় এই ক্ষেত্রে কি পরিচালনার অন্তরে হয়ে যায়। বৃহদায়তন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আমার মালিককে কানাচোর হলেও আমার আপত্তি নেই, কিন্তু আমার ব্যবসা ঠিকমতো চলছে এটা নেই। কিন্তু এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ সম্পর্ক থাকে, অংশীদারি ব্যবসায় প্রত্যক্ষ পরোক্ষ দুটো সম্পর্কই থাকে।
তারপর দেখো 3 নাম্বার যে অভাবটা মানে ক্রমবিকাশের কারণ পরিচালনার দক্ষতার অভাব। 3 নম্বরে আমি পাই দক্ষতার অভাব ছিল আমার অংশীদারি ব্যবসা পরিচালনা করার জন্য। মাত্র 2 জন 3 জন, সেখানে যৌথ মূলধনী আরো বেশি পার্টনার আমি নিলাম, আরো বেশি মূলধন আমি বিনিয়োগ করলাম। তখন কি হলো, আমি তোমার যৌথ মূলধনী ব্যবসা পরিচালনার দিকে ঝুঁকে গেলাম। তারপর আইনগত নিয়ন্ত্রণের অভাব, 4-5টা, বেশি না, আইনের অভাব। আর 5 নম্বরে ছিল একদম যেটা প্রথমে হওয়ার কথা, সীমিত অংশীদারি ব্যবসায় বলো ট্রেডের অভাবে আমি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারছিলাম না, তাই না? অংশীদারি ব্যবসায় আমাকে বৈধ হতে হবে, ট্রেড নিতে হবে, ট্রেড ছাড়া আমি ব্যবসা করতে পারবো না। তার চেয়ে এটাই ভালো, একদম সরাসরি আইনের কাছে আমি ধরা থাকবো, সব অংশীদার আইনের কাছে ধরা থাকবে, আমরা আইনের নিয়ম মেনে চলতে বাধ্য হব, কোনো ধরনের বৈধ অবৈধ চিন্তা ব্রেনে আসবে না, তাই না? যতটুকু আমি একটা মূলধনের কথাও বলেছিলাম যে মূলধনের একটা ব্যতিরেক থাকে, স্বভাবতই যার বেশি টাকা থাকে তার অধিকারিত্ব বোধও বেশি থাকে, তার মূলধনের মুনাফার ভোগটাও বেশি থাকে। ঠিক সেই জিনিসটা সীমিত মূলধনের ক্ষেত্রে আমাদের হয়ে যায় যে আমার আজকে মূলধন কম, এর জন্য আমি নিজের পার্টনারের কাছেই কি পাচ্ছি না, সম্প্রীতি পাচ্ছি না, তার আন্তরিকতা পাচ্ছি না। কিন্তু যখন দুজনই আইনের কাছে বন্দী হয়ে যাব, তখন কি হবে, তোমার আমাদের কেউ রোধ করতে পারবে না, দুজনেই সমান অধিকারের অধিকারী হয়ে থাকবে। তাহলে চলো আমরা কি কি সংজ্ঞাটা তোমরা সংজ্ঞা জানাম এবং কেন আমি অংশীদারি ব্যবসায় ছেড়ে, এক মালিকানা ব্যবসায় ছেড়ে যৌথ মূলধনী ব্যবসার দিকে ঝুঁকলাম, এই 5টা কারণও আমি দেখালাম। প্রথমত আমার তাই অংশীদারি ব্যবসা বলো আর সীমিত এক মালিকানায় বলো, দায়টা অসীম হয়ে যায়, ব্যবসায় পৃথক সত্তার অভাব থেকে যায়, পরিচালনায় দক্ষতার অভাব থাকে। 2 জন 3 জন মিলে একটা ব্যবসা করলাম কিংবা আমি একা করলাম, আমার বোধ শক্তি ততটা কাজে দিল না, আমার দক্ষতা, আমার মাথা আর ব্যবস্থা দেখব। সীমিত মূলধন সীমিত থাকার কারণে 2 জন অংশীদার হওয়ার একজন আরেকজনের কাছে মূল্যহীন হয়ে যেত এবং তার কাছে গুরুত্ব কমে যেত। চলো আমরা এখন দেখি কিভাবে অংশীদারি ব্যবসায়, এই যৌথ মূলধনী ব্যবসায় বৈশিষ্ট্যগুলা চিনতে পারবো এবং বুঝতে পারবো। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য 1-এ আমরা দেখব আইন সৃষ্ট প্রতিষ্ঠান। অবশ্যই এটা আমি বলেছি তোমাদের, আইন সৃষ্ট প্রতিষ্ঠান। 2, কৃত্রিম ব্যক্তি সত্তা। অস্তিত্ব। 4 নম্বরে আমি পাবো তোমার সদস্য সংখ্যা, প্রচুর সদস্য সংখ্যা পাবো এবং সেটাই কত হবে। যৌথ মূলধনীর ক্ষেত্রে 2টো ক্ষেত্র আছে, একটা পাবলিক একটা প্রাইভেট, সেখানে আমরা যাব। এবং 5 নম্বরে যেটা হবে সেটা হবে সবচেয়ে বেশি সিল মোহর। এগুলো হলো তুমি যখন বুঝবা যে একটা ব্যবসার প্রতিষ্ঠান অংশীদার যৌথ মূলধনী, তখন তোমাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। আর এই আরো আছে তুমি, আমি ওগুলো লিখতে পারি, যেমন ধরো 6-এ যেতে পারি আমরা শেয়ার
এগুলো আমরা পরে আবার আলাপ করব, পরে আমরা ধীরে ধীরে আরো আলাপ করব। বিধিবদ্ধ সভা 8 নম্বর হতে পারে 8 নম্বর সীমাবদ্ধ দায় দিতে পারে এবং স্বতন্ত্র ধর্মী ব্যবস্থা। সীমাবদ্ধ দায়, স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা। খেয়াল করো এখানে আরো আছে, আমি এতটুকু এই কটা নিয়ে একটু জাস্ট তোমাদের ব্রিফিংটা এগিয়ে নিতে চাই। প্রথমত, যৌথ মূলধনী ব্যবসায় আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আমি তোমাদের বলেছি অবশ্যই যে কোনো এক মালিকানা ব্যবসায় কোনো আইন মানি না। অংশীদারি ব্যবসা আইন হতেও পারে, নাও হতে পারে। শুধুমাত্র যৌথ মূলধনী অংশীদারি ব্যবসা যেখানে আমি আইন মেনে চলতে বাধ্য। যে কোনো ব্যবসায়ী আইন দ্বারা প্রতিষ্ঠিত। শুধুমাত্র যৌথ মূলধনী ব্যবসায় আমাকে কি করবে? আইন প্রতিষ্ঠিত করবে। আর আমার সংজ্ঞাই আছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান, তাই না? আইন সৃষ্ট প্রতিষ্ঠান যেখানে ধরা নেই, ছোঁয়া নেই, শুধু অনুভব করা যাবে। এখানে মালিককে অনেক সময় তাও জানবো না। আবার মালিক সে নাম উল্লেখ করলে আমরা বিবরণ বিধিতে পড়বো, কিভাবে আমরা জানতে পারবো মালিক কে কে হতে পারে। তারপর আছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। একমাত্র অংশীদারি ব্যবসায় তুমি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হতে পারবে। তোমার শেয়ার আছে এখানে, তুমি এই যৌথ মূলধনী অংশীদারের একজন মালিক। কিন্তু কিভাবে বুঝবো? তুমি দেখা যাবে যে তুমি সরাসরি জড়িত না, সেই অংশীদারি ব্যবসায় অনেক ঊর্ধ্বে এর চিন্তা ভাবনা থাকে। সেই চিন্তা ভাবনাগুলো কি, সেটাই আমরা কৃত্রিম ব্যক্তি সত্তায় দেখবো। কৃত্রিম ব্যক্তি সত্তা হলো তোমার যে এই যে সিল, এই সিল থাকবে, তোমার সদস্য হিসাবে নাম থাকবে, তুমি উপস্থিত না থাকলেও চলবে। তোমার উপস্থিতি অতটা জরুরি না যতটা জরুরি তোমার কাজ এবং সিলমোহর। তারপর আছে চিরন্তন অস্তিত্ব। আর্থিক সংস্থা বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট কখনো বন্ধ হয় না, আমরা এই কথাটা বলি, তাই না? কখন এই কথাটা প্রযোজ্য হয়? যখন সেটা যৌথ মূলধনী ক্ষেত্রে কাজ হয়। এখানে দুটো যৌথ মূলধনী হতে পারে। যেমন ধরো আমি সেখানে রেখে দিলাম, 1 নম্বর হলো প্রাইভেট কোম্পানি, 2 নম্বর হলো পাবলিক কোম্পানি। এখন দেখি এটার সাথে সাথে এটার সদস্য সংখ্যা আমি নিয়ে নিতে পারি। প্রাইভেট 2 থেকে 50 জন, সর্বোচ্চ কতজন? 50 জন। আর 3 নাম্বার এখানে তোমার পাবলিকে হতে পারে তোমার 7 থেকে মানে শতাধিক। কেন বললাম? কারণ এখানে শেয়ার মূল্য দ্বারা নির্ধারিত। সে মানে অনেক হতে পারে, সারা বাংলাদেশ ভরে যেতে পারে, বিদেশও হতে পারে, অন্য যে কোনো দেশ হতে পারে। কিন্তু সদস্য সংখ্যা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ 50 জন, সর্বনিম্ন 2 জন। এদের ভিতরে আবার পরিচালক মন্ডলী থাকবে, পরিচালনা পরিষদ থাকবে 7 জন করে, 3 জন করে, 4 জন করে। পাবলিক লিমিটেডে সর্বনিম্ন 7 জন হতে হবে। খেয়াল করা জিনিসটা, সর্বনিম্ন কয়জন হতে হবে? 7 জন। আর সর্বোচ্চ পাবলিক মানে তো সরকারি আইন অনুযায়ী নির্ধারিত হবে। এটা সহস্র জন হতে পারবে, শুধু শতাধিক না, শতাধিক শত সহস্র হয়ে যেতে পারে। এটা বৈদেশিক ব্যবসার ক্ষেত্র তোমার চলে আসতে পারে। সিলমোহর তখনই বুঝবো এটা কার ব্যবসায়। সিল নাম দেখবো, সে পরিচালনা পরিষদ, সে সদস্য, সে মালিক কি, সেই সিলমোহরই তার নাম থাকবে, সিলমোহরই তার পরিচয় দেওয়া থাকবে। শেয়ার
পাবলিক লিমিটেড ক্ষেত্রে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে শেয়ারের হস্তান্তরযোগ্য। কিভাবে হস্তান্তরযোগ্য হবে? প্রাইভেটের ক্ষেত্রে এই নিজেদের ভিতরেই 2 থেকে 50 জন এর ভিতরে কি করতে পারবো? আমরা শেয়ারটা ক্রয় বিক্রয় করতে পারবো, এক হাত থেকে অন্য হাতে যেতে পারবে। আর পাবলিকের ক্ষেত্রে কি হবে? আমরা ডিএসসি, সিএসসি চিনি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, কেএসসি মানে খুলনা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশের 4টি স্টক এক্সচেঞ্জ। এই 4টা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা হাজার শেয়ার কিনি, হাজার মূল্যের শেয়ার কিনি। তুমি কিনো, তোমার বাবা কিনে, তোমার চাচা কিনে, তোমার মার নামে কিনা হয়, তোমার বাবার নামে কিনা হয়, তারপর তোমার ভাই বোন আত্মীয় স্বজন অনেকের নামে আমরা কিনি শেয়ার, তাই না? সেই শেয়ারটা কি? আমি বসুন্ধরা সিটির মালিক। এখন আমি বলছি আমি বসুন্ধরা সিটির মালিক। কিভাবে? বসুন্ধরা সিটি হলো যৌথ মূলধনী পাবলিক ব্যবসা। তো আমি যৌথ মূলধনী ওই ব্যবসায় কটা শেয়ার কিনেছি মাত্র, মানে ন্যূনতম চাঁদা, তাই না? আমরা যে ন্যূনতম চাঁদা প্রদান করেছি সেটা হলো সেই শেয়ার। আর ওই শেয়ারটাই আমি মালিক। এখন আমি যদি শাইনপুকুর বা বসুন্ধরা সিটির মালিক তোমাদের কাছে বলি, জিনিসটা হাস্যকর হবে, তাই না? আমি শুধু একটা অঙ্কের মালিক হয়েছি। বিধিবদ্ধ সভা, অংশীদারি ব্যবসায় হেলাফেলা করা যায়, এক মালিকানা ব্যবসা কোনো সবার এসে করা যায় না। বিধিবদ্ধ সভাটা কি? তোমার প্রতি বছরে একটা, 6 মাসে একটা, বছরে 2টো কিংবা একটা বিধিবদ্ধ সভা করতে হবে। সেখানে সব শেয়ার হোল্ডারদের উপস্থিতি বাধ্যতামূলক। অংশীদারি ব্যবসা আমি ফোন করে বলতে পারি যে আমার অসুবিধা হচ্ছে, আমি আসতে পারছি না, আমি ওখানে আছি, সেখানে আছি, তাকে ছাড়াই সভাটা করে নিতে হয়। কিন্তু বিধিবদ্ধ সভায় তোমার এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা, ওখানে সবাইকে কি করতে হয়? উপস্থিতি থাকতে হয়। সেক্ষেত্রে কিছু না কিছু একটু ব্যতিক্রম তো থাকতেই পারে, সবারই সমস্যা থেকে সেই সমস্যার সমাধানও আছে। তারপর দেখো স্বতন্ত্র ধর্মী ব্যবস্থাপনা। এই যে ব্যবস্থাপনাটা আমরা বলেছিলাম যে যৌথ মূলধনী ব্যবসা একটা কি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, তাই না? আইনসৃষ্ট প্রতিষ্ঠান। এখন ওই আইনসৃষ্ট প্রতিষ্ঠান আমি কিসের ব্যবসা করব, কতটুকু ব্যবসা করব, সেই ব্যবসায় আইনসৃষ্ট ব্যবস্থাপনা এর জন্য যে আইনসৃষ্ট প্রতিষ্ঠানের আইনই বলে দিবে আমি কতটুকু ব্যবস্থাপনার কাজে থাকতে পারবো, কতটুকু থাকতে পারবো না, কতটুকু অংশগ্রহণ করতে পারবো। এই ব্যবস্থাপনাটা সম্পূর্ণভাবে আইন দ্বারা সৃষ্ট হবে। এখানে তুমি ইচ্ছা করলে তোমার মতামত প্রয়োগ করতে পারবো না, আমিও ইচ্ছা করলে আমার মতামত প্রয়োগ করতে পারবো না। কোম্পানি চলবে আইনের মাধ্যমে। এই বৈশিষ্ট্যগুলো যেসব প্রতিষ্ঠানে থাকবে, তবে আমরা এত কিছু বুঝি না, আমরা দেখি যে সিল আছে কিনা, তাই না? আমরা দেখি সিল মোহর আছে কিনা। সিল মোহর থাকলে সেই কোম্পানি যৌথ মূলধনী, এটাই আমরা বুঝে নিই। তারপর দেখবো আমরা যৌথ মূলধনের কিছু গুরুত্ব আছে। স্টুডেন্ট, আমি বলতে বাধ্য হচ্ছি এবং তোমরা একটু খেয়াল করো যে যৌথ মূলধনী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সব থেকে কঠিন চ্যাপ্টার আমার মনে হয়। আমি কঠিনকে কঠিন বলতে জানি, কাজে আমি কতটুকু বোঝাতে পারছি, তোমরা কতটুকু বুঝতে পারছো, সেটা কিন্তু একটু আমাকে জানান দিন যে ম্যাডাম আর একটু ওভাবে করুন, সেভাবে করুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করার জন্য তৈরি থাকবে। তোমাদের সুবিধার জন্যই আমাদের এই অনলাইন ক্লাস নেওয়া। এবার আমরা যাব অংশীদারি ব্যবসার প্রতিষ্ঠানের, যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্ব, কতটুকু গুরুত্ব বহন করবে। এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব আমরা দেখেছি। বিশ্বের সব ব্যবসায়ের সাথে তাল মিলিয়ে এক মালিকানা ব্যবসায় এখনো 1 নম্বর প্রতিষ্ঠানে জড়িত আছে, তাই না? মানে স্বাধীনভাবে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে
ঠিক আছে। তারপর যে অংশীদারি ব্যবসায়ের গুরুত্ব আমরা জানি যে পিপু ফিসু, পিঠ পুড়ে যায় ফিরে শু। তো এই যে গুরুত্বগুলা কতটুকু কার্যকর, তাহলে যৌথ মূলধনী ব্যবসায়ের গুরুত্বগুলা আমরা এখন দেখে নিই। প্রথমত আমরা দেখব যে বৃহদায়তন প্রতিষ্ঠান। যৌথ মূলধনী কি একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান। বৃহদায়তন ব্যবসায় তারপর হবে আইনশিষ্ট, উত্তম বিনিয়োগ ক্ষেত্র। হ্যাঁ, যৌথ মূলধনী ব্যবসায় একটা উত্তম বিনিয়োগ ক্ষেত্র। একটু আগে আমরা দেখলাম প্রাইভেটের বলি কিংবা পাবলিকে বলি, নিজেদের প্রাইভেটে নিজেদের মধ্যে অংশীদারিত্ব বিনিময় করতে পারবো, আর পাবলিকের মধ্যে তো বলার কথাই নেই, পাবলিক মানে জনগণ, তাই না? সঞ্চয় ও মূলধন গঠন 4 নম্বরও হতে পারে। অনেক গুরুত্ব আছে, তার মধ্যে আমরা সেই জিনিসগুলোই দেখবো যেগুলো বেশি কার্যকরী। ঝুঁকি বন্টনের সুযোগ। খেয়াল করো, আরো আছে এরকম, আমরা ধীরে ধীরে যাব। তো সেখানে যাওয়ার আগে আমরা এগুলো আগে একটা একটা করে ধাপে ধাপে যাই। স্বভাবতই যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান একটা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হবে, কারণ এখানে অংশীদারি ব্যবসায় তোমার 2 থেকে 7 জন, 2 থেকে 50 জন প্রাইভেট লিমিটেড কোম্পানি হবে, আর 7 জন, সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সহস্রাধিক, তাই না? পাবলিক শেয়ার দ্বারা বিনিয়োগিত হবে যেটা, সেটা হবে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই যে দুটো ক্ষেত্র আমরা বিচরণ করব, তো দুটো ক্ষেত্রেই অবশ্যই তোমার বৃহদায়তন মানে বড়, বৃহৎ মানে বড়, বড় হিসাবে ধরবো। তারপর দেখো উত্তম বিনিয়োগ ক্ষেত্র। অবশ্যই যৌথ মূলধনী ব্যবসায় আমার কাছে উত্তম বিনিয়োগ ক্ষেত্র, উত্তম মানে এখানে যেহেতু এখানে আইনের ব্যবহার আছে, আইনের প্রয়োগ আছে, লিখিত আইন দেওয়া আছে, কাজেই ওই আইনের বাইরে কোনো ব্যক্তি বা অংশীদার অন্যত্র কিছু করতে পারবে না, অন্য কোনো দ্বিধাদ্বন্দ্বে যেতে পারবে না। তো সেক্ষেত্রে এখানে কি হবে, এটা আমাদের জন্য বিনিয়োগ ক্ষেত্রটা উত্তম। মানে একজন আরেকজনের দ্বারা কর্তৃক কি হবে না, তোমার দায় স্বীকার হবে না, লস করবে না। তো এখানে দেখা যাবে যে এই যে লস করছে না, কেন করছে না, উত্তম বিনিয়োগ ক্ষেত্র, আমার টাকাটা মাইর যাচ্ছে না, মোট কথা আমার টাকাটা অন্য কেউ আত্মসাৎ করতে পারছে না। সঞ্চয় ও মূলধন, এখান থেকে বিনিয়োগ করার পর তোমার কি মুনাফাটা আসলো, সেই মুনাফা থেকে তুমি অল্প অল্প করে তুলতে পারবা। এখানে ক্যাশ না, ব্যাংকে জমা হচ্ছে, তোমার মূলধনের মুনাফাটা কোথায় যাচ্ছে, ব্যাংকে। তো ওখান থেকে তোমার প্রয়োজন মতো অর্থ তুমি উত্তোলন করতে পারো এবং বিনিয়োগ করতে পারো। ইচ্ছা করলে ওই অর্থের বাকি যে অংশটা থাকবে সেটা সঞ্চয় করলাম এবং নতুন করে বিনিয়োগও করতে পারলাম। ঝুঁকি বন্টনের সুযোগ। এক মালিকানা ব্যবসায়, তোমার স্বাধীন ব্যবসায় যার যার ঝুঁকি তার তার। অংশীদারি ব্যবসায় তোমার ঝুঁকি 2 জন মাত্র পার্টনার, 3 জন মাত্র পার্টনার, কাজে ঝুঁকিটা সীমাবদ্ধ, তাই না? ঝুঁকিটা সীমাবদ্ধ। আর সেক্ষেত্রে যৌথ মূলধনী ব্যবসায় তোমার ঝুঁকিটা কি কমে যায় স্বভাবতই। 50 লক্ষ টাকা যদি 100 জনে দিলাম, তাহলে কজনের পড়লো, একজনের 2 লক্ষ করে পড়লো। সেই 2 লক্ষ টাকা থেকে 2,000 টাকা থেকে আমি কি করবো, ঝুঁকিটা কমে গেল, জাস্ট বিনিয়োগ করে রেখে দিলাম, তাই না? এই হলো আমার বিশাল ব্যবসায়ের সুযোগটা, যেটা আমরা গ্রহণ করে নিতে পারি। তারপর দেখো এখানে এটা কর্মসংস্থানের
সুযোগ হিসেবে অনেকটাই আমাকে সহায়তা করবে, অনেকটাই আর কর্মসংস্থান সৃষ্টি করবে। ব্যবসায় যত উন্নত হবে, প্রোডাকশন তত বাড়বে, প্রোডাকশন বাড়লে উৎপাদন বাড়লে আমরা কি করব, ততই মার্কেটিং করতে পারবো। আর মার্কেটিং করলে দেখা যাবে আমাদের ব্যবসা যত সম্প্রসারিত হচ্ছে, আমরা জায়গায় জায়গায় শাখা প্রশাখা খুলতে পারবো। আর শাখা প্রশাখা খোলা মানে নতুনদের জন্য চাকরি কর্মের সৃষ্টি হচ্ছে। আর এই চাকরি বা কর্মের সৃষ্টি করাটা কিন্তু যখন তখন যাত্রার ব্যাপার হতে পারে না।